পেঁয়াজা আমাদের দেশের বহুল প্রচলিত একটি রান্না। বিশেষ করে মাছের দো পেঁয়াজা সবাই করে থাকেন। তবে মুরগির দো পেঁয়াজা হরহামেশা না করা হলেও এটিও চমৎকার একটি পদ। একই রকম রান্নায় যখন একঘেয়েমি চলে আসে তখন এই পদটি করে স্বাদে ভিন্নতা আনতে পারেন। অতিথি আপ্যায়নেও পোলাওয়ের সঙ্গে মুরগির দো পেঁয়াজা ভালো একটি পদ হতে পারে। এই রেসিপির পাশাপাশি দেখুন কাঁকরোলের দোলমা ভাজা নামে আরেকটি ব্যতিক্রমী রেসিপি। নিয়মিত পদগুলোর বাইরে এই পদটিও আপনার খাবারকে উপাদেয় করে তুলবে। রান্না এবং রাঁধুনি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এই সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করে এই বইটি। আর তাই তো এই বইয়ের সব রেসিপিগুলি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এই অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, আমি তো এই বইয়ের প্রেমে পড়েই এই অনুষ্ঠানের সাথে জড়িয়ে গেছি। আসলে রাঁধুনি যে কাজটা করছে সেজন্য রাঁধুনির প্রশংসা বারবার করতেই হয়। এই অনুষ্ঠানটা না হলে অনেকে হয়তো জানতেই পারতো না আমাদের দেশে কত বিচিত্র রকমের রান্না আছে। জি আহার চাচা, একদম ঠিক বলেছেন। তৃণমূল থেকে শুরু করে সব ধরনের দেশীয় রান্না উঠে এসেছে আমাদের এই অনুষ্ঠানে। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ওই দিচ্ছের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না অনুষ্ঠানে। আমি আছি দর্শক পুরোটা সময় আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আরো দুজন। একজন আমাদের সবার পছন্দের ভীষণ ভোজন প্রেমী, আমাদের আহার চাচা। দর্শক বন্ধুরা, আমিও আছি। গল্প হবে আর আহারও হবে, রান্নাও হবে। দর্শক, আরো একজন আছেন আমাদের রন্ধনশিল্পী, আর আমাদের এবারের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ সাইফা আলম সঞ্চি। হ্যালো আপু। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি, প্লিজ বসেন। স্বাগত শুনছি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত তোমাদের সাথে আমিও আছি। সেরা রাঁধুনির হাতের রান্না খেয়ে তো যাবই আজ। অবশ্যই চাচা। শুনছি আপু, এবার আপনি আমাকে বলেন যে সেরা রাঁধুনি হয়েছিলেন এত বড় একটা মঞ্চে 1422-এর প্রথম রানার আপ, যখন নামটা অ্যানাউন্স করলো, ফিলিংসটা কেমন ছিল? এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো ভাষা নেই আপু। এই পর্যন্ত আমার জীবনের যত অ্যাচিভমেন্ট তার ভিতরে সর্বসেরা অ্যাচিভমেন্ট ছিল এটা। বাহ বাহ। আপনি রান্না নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি রান্না নিয়ে সবসময় যেটা আমি পছন্দ করি, আমি দেশীয় রান্নাগুলোকে ফোকাস করতে পছন্দ করি। যে রেসিপিগুলো হারিয়ে গেছে আমাদের ট্রেডিশনাল রেসিপি, ওই রেসিপিগুলোকে আমি নতুনভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি, যাতে করে নতুন জেনারেশন যারা, তারা যেন এই রেসিপিগুলোর সঙ্গে পরিচিত হতে পারে এবং এই রেসিপিগুলো ওরা বাড়িতে ট্রাই করতে পারে বা খাওয়াতে অভ্যস্ত হয়। কারণ আমরা এই পুরাতন রেসিপিগুলো অলরেডি ভুলে গেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। যেমন এই যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার যে বইটি, এই বইটি কিন্তু আসলে প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত, অবশ্যই অবশ্যই। কারণ আপনার কথা ধরেই আসি, হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলি, এবং মানুষজন সবাই, বিশেষ করে বাচ্চারা, পরবর্তী জেনারেশন সবাই ঝুঁকে পড়ছে বিদেশি খাবারের উপরে। এক্স্যাক্টলি আপু, এই উদ্যোগটা কিন্তু ভীষণ ভালো। আমি যেটা দেখেছি, আমার ব্যক্তিগত যেটা এক্সপেরিয়েন্স, আমি বলবো যে বাচ্চারা তো আমাদের পরের জেনারেশন। আমার জেনারেশনেরই 90% মানুষের ভিতরে টেন্ডেন্সি হলো বিভিন্ন ধরনের কুইজিন ট্রাই করা। দেশীয় খাবার যারা পছন্দ করে তাদেরকে, যেমন আমার ছোট ছোট কাজিনরা আমাকে বলবে, তুমি খ্যাত, তুমি খালি আলু ভর্তা ভাত আর ওইসব রান্না বুড়ো মানুষ, তুমি ভর্তা ভাত মাছ এগুলো পছন্দ করো, কিন্তু এগুলোই আসলে আমাদের তৃপ্তির খাবার। এগুলো খেলে যে আমাদের একটা আত্মতৃপ্তি হয়, এটা অন্য কোনো খাবারে এই তৃপ্তিটা আসে না।
শোনেন, দেশের বাইরে যখনই যাওয়া হয় না কেন, বাইরের খাবার 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো হ্যাঁ। লাগে, তারপর কিন্তু ঘুরে ফিরে সব জায়গায় গিয়ে আমরা ভর্তা ভাত খুঁজি, কোথায় জি, জি। দেশীয় রান্না পাবো। অবশ্যই। সেই ঐতিহ্যবাহী রান্নাগুলো আসলে আমাদের রক্তের সাথে মিশে আছে। অবশ্যই, মানে আমি মনে করি যে এর সঙ্গে আমাদের একটা নারীর টান, একদম। মনে হয় যে আমরা এটা খেয়েছি, মানে আত্মতৃপ্তি হচ্ছে, একটা অন্য ধরনের একটা ফিলিংস হচ্ছে। আমাদের সবারই তো মোটামুটি হাতে খড়ি হয় মা, খালা, দাদি, নানি থেকে। আপনার রান্নার হাতে খড়ি কোথা থেকে? সেম Same. আমার সঙ্গে অ্যাড হবে আমার ফুপুরা, কারণ আচ্ছা। আমি আমার জীবনের বেশিরভাগ সময় আমার ফুপুদের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট বেশি। আমার মায়ের পরই আমার ফুপু, আমরা মানে মনে করি আমার মা, মানে আমার অন্য 3 জন ফুপু, আমার আর 3 জন মা, আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। আজকে রান্না করছেন আপনি দুটো রেসিপি, ঐতিহ্যবাহী দুটো রেসিপি দর্শককে করে দেখাবেন। একটা হচ্ছে মুরগির দো পেঁয়াজা এবং আরেকটি কাঁকরোলের দোলমা ভাজা। কাঁকরোলের দোলমা ভাজা কিন্তু আমি এর আগে খাইনি, তো আজকে আপনি তৈরি করবেন, খাবো এবং দেখবো এটা কিভাবে করে। আর মুরগির দো পেঁয়াজা কিন্তু আমরা মাছের দো পেঁয়াজা মাছের দো সবসময় পেঁয়াজা শুনি, খাই, exactly. কষানো মুরগি বা মুরগির অন্যান্য আইটেমের কথা জানি, বাট এই মুরগির দো পেঁয়াজা নিয়ে কিছু বলেন। মুরগির দো পেঁয়াজাটা বেসিক্যালি হলো এটা আমরা 2 টাইপের পেঁয়াজ ইউজ করব। আমরা একটা র পেঁয়াজ ইউজ করব আর হলো পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। এটার প্রসেসটা হলো আমরা সব ইনগ্রেডিয়েন্টস গুলো প্লাস স্পাইসিস গুলো সব দিয়ে মাংসটা মেরিনেট করে একবারে বসিয়ে দিব, দেন হয়ে যাবে। মানে খুব ইজি গোয়িং একটা খুবই recipe। ইজি এবং হ্যাঁ। সহজে খাওয়া যাবে। আর বাচ্চাদের জন্য মুরগি তো আসলে ইজি রান্না করে দেওয়া যায়। আর যে কাঁকরোলের দোলমা ভাজি, অন্য কিছুর দোলমা কিন্তু আমরা খাই, বেগুনের দোলমা, পটলের পটলের দোলমা, দোলমা। আর কাঁকরোলের দোলমা কাঁকরোলের দোলমাটা হয় কি, কাঁকরোলের ভিতরে বিভিন্ন স্টাফিং দিয়ে যা ডিপ ফ্রাই করা হয়। আচ্ছা। আর এটা কাঁকরোল সিদ্ধ হতে বেশি সময় সময় লাগে না, লাগে তো না। এটাও খুব সহজেই তৈরি আর এই করা যায়। কাঁকরোলটাকে আলাদা আগে সিদ্ধ করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই যে আহার চাচা, আমাদের অভিজ্ঞ আহার চাচা, বলেন কিছু মুরগির দো পেঁয়াজা এবং কাঁকরোলের দোলমা ভাজা নিয়ে। আচ্ছা, মুরগির দো পেঁয়াজা তো মুঘলদের সেই দো পেঁয়াজার স্টাইলই আমাদের দেশীয় উপকরণ মুরগিতে দেওয়া হয়েছে। ওরা করতো গরু দিয়ে, খাসি দিয়ে। আর কাঁকরোলের দোলমা হচ্ছে, দোলমা শব্দটা তো আসলে তুর্কি, হুম। যার অর্থ হচ্ছে ভর্তি করা। ও আমাদের সেরা রাঁধুনি যখন আজ কাঁকরোলের দোলমা রান্না করবে, তখনই বুঝতে পারবে দোলমার আক্ষরিক অর্থ কি। বা সুন্দর একটা তথ্য জানলাম, আমি জানতাম না যে বাংলাটা হচ্ছে বেসিক্যালি মানে কিছু একটা পুর Stuffing যেটা। স্টাফিং যেটা, সেটা মানে এত সুন্দর বাংলা জানতাম না সেটা। আমরা গল্প আড্ডা সব হবে রান্নাঘরে গিয়ে। দর্শক, সময় নষ্ট করব না, চলে যাব রান্নাঘরে, সেখানে দেখাবো মুরগির দো পেঁয়াজা এবং কাঁকরোলের দোলমা ভাজা। চলে এলাম আমরা আমাদের রান্না করতে, মুরগির দো পেঁয়াজা। বাহ, সব ইনগ্রেডিয়েন্টস রেডি না? জি। শুরু করি, চল না আপু। আচ্ছা ঠিক আছে, প্রথমে তাহলে আমরা মুরগিটাকে মেরিনেট করে নিই। আমি আছি আপনার হেল্পিং হ্যান্ড, কি লাগবে শুধু আমাকে বলবেন। 1 কেজি মুরগি। 1 কেজি মুরগি আছে। হুম। আর যেহেতু দো পেঁয়াজা, আমি এখানে 2 টাইপের পেঁয়াজ ইউজ করব। আচ্ছা এখানে কাঁচা পেঁয়াজ যেটা, এটা 1/2 কাপ পরিমাণ নিলাম। আচ্ছা। এরপরে একে একে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিলাম 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ আদা বাটা। রসুন বাটা 1 চা চামচ। পরে যাবে আমার হলুদ মরিচের গুঁড়ো যাবে। এখন সব গুঁড়া মশলা। হ্যাঁ, মরিচটা ডিপেন্ড করবে আপনার টেস্ট বারের উপরে। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু সেক্ষেত্রে বেশি ঝাল যাবে। দিবেন, আর যদি হ্যাঁ। না তো না। আর আমরা যেহেতু জানি যে রাঁধুনি লাল যেটা মরিচের গুঁড়ো, এটা যেমন ঝাল সেরকম কালারটা, রংটাও খুব সুন্দর হয়। কালারটা অনেক সুন্দর হয়। হলুদের গুঁড়া যাচ্ছে 1/2 চা চামচ পরিমাণ যাবে জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ যাবে ধনিয়ার গুঁড়ো। লবণটাকে আমরা এখন দেবো না? হ্যাঁ, লবণটাও দিয়ে দেবো। আমরা মেরিনেটে সব স্পাইসিস একসাথে সবকিছু দিয়ে দিয়ে ঝামেলা শেষ আমার। ঝামেলা শেষ। এরপরে যাবে আমাদের গরম মশলা, এলাচ দিলাম 2-3টা। আচ্ছা। দারচিনি দিব, তেজপাতা। আমি বেরেস্তাটা একটু পরে দিব। এই সব আচ্ছা। কিছু রাঁধুনি খাঁটি সরিষার তেল দিয়ে মেরিনেট করব। এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল যাবে। 1 কেজি মুরগিতে 1/2 কাপ পরিমাণ দিচ্ছি। আবার অনেকে আছে তেল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। কিন্তু এখন তার দেখা যায় উপরে। যে সবাই স্বাস্থ্য সচেতন, এই এই জন্য জন্য কম খেতে কম চায়। খেতে চায়। সব কিছুকে আমি খুব ভালো করে মেরিনেট করব। অলরেডি সরিষার তেলের খুব ভালো একটা ঘ্রাণ smell আসছে। আসছে। হ্যাঁ, এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো। পরে আবার বাকি হ্যাঁ, অর্ধেকটুকু। বাকি অর্ধেকটা যখন রান্না হয়ে যাবে তখন। জাস্ট উঠানোর আগে দিয়ে দিব। খুবই ইজি একটা রান্না, এটা প্রসেসিংটা খুবই ইজি।
ওই তো হাত ঘষে একেবারে চাপিয়ে দেওয়া, রান্না হলে নামিয়ে নেওয়া, শেষ। হ্যাঁ। আর মাঝে মাঝে একটু নেড়ে দেখা কি অবস্থা মাংসের। আর আমরা তো জানি মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, বরং বেশি সময় নিয়ে রান্না করলে ওভার কুক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি খুব যত্ন করে মাখালেন, আমি জাস্ট হ্যাঁ। দেখলাম তাকিয়ে তাকিয়ে। বাহ, চলেন। যে কোনো রান্নায় মেরিনেশনটা যত ভালো হবে তত স্বাদটা স্বাদ বাড়বে আর কি। হ্যাঁ। এবার আমি আপু শুনছি। রান্নাটা বসিয়ে দিব। জি আহার চাচা। রান্না তো সৃজনশীলতা, তাই না? জি জি। একই জিনিস একটু ভিন্ন উপকরণ এবং রান্নার কৌশলের কারণে অন্যরকম হয়ে ওঠে। এসব কৌশল যে জানে সেই তো সেরা রাঁধুনি। অবশ্যই চাচা। আপু এবার আমি মাংসটাকে বসিয়ে দিচ্ছি। যেহেতু সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, এবার এটা এখন দিয়ে প্যানের দিব। মধ্যে দিয়ে দেওয়া। এই রেসিপিটা আপু একসঙ্গে পানিটাও দিয়ে দিয়েছি। আর সেক্ষেত্রে আমি করব যে ম্যারিনেশনের পাত্রে আমি পানিটাকে দিয়ে, যেটুকু মশলা আছে হ্যাঁ, যে মশলাটাকে দিয়ে, হ্যাঁ ওয়েস্ট হবে না, এটাকে ধুয়ে আমি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আমরা এখন ঢেকে রেখে দেবো না? হ্যাঁ, মাংসটাকে ঢেকে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করব। ওই তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হয়ে গেল। বেরেস্তা দিয়ে তুলে ফেলবো। কতক্ষণ লাগবে আপু 20 মিনিট। 20 মিনিট। জি জি। মানে এটা তো মুরগির উপরেও ডিপেন্ড করছে। মুরগির উপরে বাচ্চা depend মুরগি করে। হলে একটু কম সময় লাগবে, একটু বড় মুরগি হলে বেশি সময় লাগবে। শুনছি, জি আহার চাচা। এখন আমার মনে পড়লো, এই রান্নার কৌশল তো কিছু কিছু অঞ্চলে বলা হয় এক হাঁড়ির দো পেঁয়াজা। তাই আমার হ্যাঁ। জানা ছিল না। একবারে সব মেখে ছেড়ে দেওয়া। ও আচ্ছা আচ্ছা। না ঠিকই, কিন্তু না এটা এক হাঁড়ি দো পেঁয়াজা এক হয়, হাঁড়ি কারণ দো পেঁয়াজা আসলে তো হয়। সব মেখে একেবারে দেওয়া একবারে এবং বসিয়ে তারপরে সার্ভ দিয়েছি। করা। হ্যাঁ। মনে পড়ে অডিশনে, মনে তো পড়বেই অফকোর্স, ভুলার কিছু না এটা। ফার্স্টে কোন খাবারটা খেয়ে টেস্ট করে জাজরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল? আমার যতদূর মনে আছে যে ওই বছর চেয়েছিল যে আপনার হাতের কোনো সৃজনশীল রান্না, আচ্ছা, তো নিজের কোনো রেসিপি, নিজস্ব ক্রিয়েটিভ কোনো রান্না। তো অনেস্টলি স্পিকিং আমি তখন এরকম অহরহ ইউটিউবে এত রেসিপি ছিল না, 2015 সালের কথা। আর ওগুলো নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটিও করতাম না। তো আমি অফিসে যাচ্ছি, হঠাৎ করে না একা একা ভাবতেছিলাম যে এরকম একটা ক্রিয়েটিভ রান্না চেয়েছে, কি রান্না দেয়া যায়। এরপরে চিন্তা করলাম যে গরুর মাংস দিয়ে কোনো একটা রেসিপি করি। আর আমি মাস্টার্স করেছিলাম ফুড নিউট্রিশনে, এই জন্য যে কোনো রান্নার পুষ্টিগুণটার বিষয়টা আমার মাথায় থাকে। আর আমরা জানি যে গরুর মাংসটা আমাদের শরীরের জন্য বেশি ভালো না। তো আমার কাছে মনে হয়েছে যে গরুর মাংসের সঙ্গে যদি আদার কম্বিনেশন দিয়ে রান্না করি সেক্ষেত্রে পুষ্টিগুণটা অটুট থাকবে, কারণ আদায় আছে পাঞ্জেন্সি ম্যাটেরিয়াল, আর আদাটা যে কোনো খাবার হজমে সাহায্য করে। এরপর আমি চিন্তা করলাম যে জিঞ্জার বিফ করি, জুসি জিঞ্জার বিফ। তো এরপরে সাইড ডিশ হিসেবে কি দেওয়া যায়, পরবর্তীতে দিলাম সাথে হলো লেমন বাটার রাইস, আর সাথে দিয়েছিলাম সতে ভেজিটেবল। বাহ। এবং আমার স্পষ্ট মনে আছে যে জাজেসরা আমার খাবারটা খুব পছন্দ করেছিল। মানে গরুর মাংসের সঙ্গে আদার একটা স্ট্রং ফ্লেভার ছিল, মানে মনে হয়েছে যে আদার রস দিয়েই মাংসটা করা। আমরা অবশ্যই খাবো, কি বলেন আহার চাচা? হ্যাঁ, হলো রান্না। মনে হয় হয়ে চাচা একটু গেছে। টেস্ট করে দেখছি আপু, আর একটু মনে হয় হবে। হ্যাঁ, আর একটু হবে। আর রান্না হয়েছে কিনা সেটা আমরা বুঝবো, উপরে তেলটা ভেসে উঠবে। আর কতক্ষণ রাখতে হবে? ম্যাক্সিমাম আরো 5 মিনিট, মিনিট। হ্যাঁ। 5 মিনিট। আমরা কি বেরেস্তা এখন দেবো নাকি পরে? চাইলে এখনো দেওয়া যায়, আর একটু পরেই দেই আপু। 5 মিনিট জাস্ট আগে দিলে বেরেস্তাটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, আর নামানোর আগে বেরেস্তা হ্যাঁ। দিয়ে নামিয়ে আর নেবো। ম্যারিনেশনে তো আমার বেরেস্তা দেয়াই ছিল। হ্যাঁ, ঠিক আছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু মিডিয়াম টু করে দেই। মানে পরের যে 5 মিনিট আমরা ওয়েট করছি, হ্যাঁ, এখানে হ্যাঁ। আমরা একটু মিডিয়াম লো হিটে রাখবো। হ্যাঁ, আচ্ছা, মানে রান্নার তো অলমোস্ট ডান, উপরে তেলটা ভেসে উঠবে এই জন্য। এই জন্য। শোনো, দো পেঁয়াজা দক্ষিণ এশীয় এবং ইরানি রন্ধনশৈলীর একটি জনপ্রিয় রান্না। দো মানে 2, এটা তো জানোই। এই রান্নায় 2 দফায়, অর্থাৎ রান্নার শুরুতে মশলার সাথে এবং পরে বড় টুকরো করে পেঁয়াজ দেওয়া হয় বলেই একে দো পেঁয়াজা বলা হয়। বাহ, কত কিছু জানার বাকি আছে না আমাদের। জি। হয়ে গেছে, হ্যাঁ। হোপফুলি তেল
হ্যাঁ এই যে তেল তেল ভেসে উঠছে, এবার ভেসে যে উঠছে। বাকিটা বেরেস্তা আমি দিয়ে দেবো। বেরেস্তা, মুচমুচে বেরেস্তা। মুসমুসি বেরেস্তা দিয়ে দিব। বাহ, এই যখন পুরো ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, গেম চেঞ্জার বেরেস্তা। কালার চেঞ্জ হবে, টেস্ট চেঞ্জ চেঞ্জ হবে। হবে, সব চেঞ্জ হয়ে যাবে। আপু এবার আমি সার্ভ করে ফেলি। হ্যাঁ, আমরা সার্ভ করতে পারি। তার আগে আমি একটু বইয়ের সাথে মিলিয়ে নেই যে আজকে সঞ্চিয়াপুর হাতের মুরগির দো পেঁয়াজা কেমন হয়েছে আর বইয়ে কেমন আছে। ঠিক আছে? আচ্ছা আপু, মুরগির দো পেঁয়াজা, বাহ, চলেন যাই। আপু এবার আমি একটু বেরেস্তা। হ্যাঁ উপরে একটু বেরেস্তা যাবে। গার্নিশিং এর জন্য দেবো একটু টমেটো আর দুটো লেবু পাতা। 2টা লেবু পাতা। বাহ, বাহ বাহ বাহ। আপু তৈরি হয়ে গেল আমার মুরগির দো পেঁয়াজা। থ্যাংক ইউ আপু। বাহ Welcome বাহ আপু। বাহ, কি সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের সেরা রাঁধুনির হাতের মুরগির দো পেঁয়াজা। বাহ, নাইস। দর্শক, তৈরি হয়ে গেছে লোভনীয় মুরগির দো পেঁয়াজা। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। মুরগির দো পেঁয়াজা রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: মুরগির মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি আধা কেজি, সরিষার তেল আধা কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, এলাচ 3টি, দারচিনি 2 টুকরো, তেজপাতা 1টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদ মতো। মুরগির দো পেঁয়াজা রান্না শুরুতে ছোট টুকরো করে কেটে ধুয়ে নেয়া 1 কেজি মুরগির মাংস একটি বোলে নিয়ে সাথে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। এছাড়াও 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া দিন। এ পর্যায়ে স্বাদ মতো লবণ, 2 থেকে 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা এবং আধা কাপ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। কিছুক্ষণ পর মাংসে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুটা মাখিয়ে নিন। এখন চুলায় একটি কড়াইয়ে মাংস দিয়ে মাখানো পাত্রে 1 কাপ পানি দিয়ে ধুয়ে কড়াইয়ে দিয়ে ঢেকে রান্না করুন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে এলে নেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে আরও 5 মিনিট ঢেকে রান্না করুন। তেল উপরে উঠে এলে আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম ভাত, বাকরখানি, রুটি অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন মজাদার মুরগির দো পেঁয়াজা। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে, কাঁকরোলের দোলমা ভাজা। শুরু করি, চলেন। কাঁকরোলের দোলমা ভাজার জন্য আমার প্রথমেই লাগবে কাঁকরোল, আর এটাকে আমরা ভাপিয়ে নিয়েছি আপু। কিভাবে ভাপিয়ে নিয়েছি? গরম পানির ভিতরে দিয়ে জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 2-3 মিনিট? হ্যাঁ। ওকে। জাস্ট আমরা যে কোনো সবজি ব্লান্সিং করি না, ওই টাইপের। মানে কাঁকরোলটা তো পরে আমরা ডিপ ফ্রাই করবো, তাহলে তখন তো অলরেডি সেদ্ধ হবে, 2-3 মিনিট রাখা। হ্যাঁ, জাস্ট ভাপিয়ে নিলেই হবে। এরপর যে আমি স্টাফিংটা রেডি করে ফেলি। আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি সানফ্লাওয়ার তেল। স্টাফিং এর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, খুব বেশি তেলের দরকার হবে না। এরপরে যাবে পেঁয়াজ কুচি, এটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁকরোলের এই যে দোলমা ভাজা করছি, চাইলে এইভাবে পটলেরও করা যায়, অন্য যে কোনো অবশ্যই, কিছুরই হ্যাঁ। করা যায় আর কি দোলমা ভাজা। এটা হলো ডিপ ফ্রাই, চপের মতো হবে, চপের মতো হবে, একদম রাইট। চপ। ইভেন বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না, ওরা ভুলাই ভুলাই খাওয়াই দেওয়া যাবে, সস দিয়ে খেতে পারবে। দোলমা তো দোলমা, আবার দোলমা ভাজা। কাঁকরোলকে তো একেবারে জাতে উঠিয়ে দিল। এমনি কিন্তু কাঁকরোল আমার পছন্দ, মানে অনেকেই পছন্দ করে। পটল, কাঁকরোল এগুলি তো কাছাকাছি ভালোই লাগে হ্যাঁ, খেতে। আমার একটু কম পছন্দ। আচ্ছা, আমার পছন্দ। আমি আমার নারিকেল যেকোনো দিচ্ছি, সবজি পছন্দ। নারিকেল কুচি দিব। এটা কুচানো যে কোড়ানো নারিকেলটা আছে ওটা দিব।
আর আমাদের বরিশাল অঞ্চলে যে কোনো রান্না নারিকেল ছাড়া মনে হয় যেন অসম্পূর্ণ। মানে একটু মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে হ্যাঁ। দেয় আর কি সব কিছুতে। বিশেষ করে সবজি, মাছ এগুলোতে নারিকেল ইউজ করবি। এখানে দিব আমরা পোস্তদানা। এটাকে জাস্ট একটু ভেজে ক্রাশ করে নিয়েছি। চাইলে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণ 1.5 দিয়েছি। চামচ, okay. হ্যাঁ। বইতে সেরকমই আছে। এটা ডিপেন্ড করবে আপনার টেস্ট বারের উপরে। কিন্তু 10-12টা যদি করতে চাই তখন তার পরিমাণটা বেড়ে যাবে। দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি করে, কারণ আহার চাচা ঝাল পছন্দ করে। তাই হ্যাঁ, হ্যাঁ। উনি পারলে এখানে থাকলে বলতো সব দিয়ে দিতে। এরপরে যাবে ধনেপাতা কুচি। ধনেপাতা, এটাকে আমাদের অঞ্চলে বিলাতি ধনেপাতা বলে। আচ্ছা। আপনারা কি বলেন আমি এক্সাক্ট বলতে পারছি না। না যেহেতু এটা ইয়াতে আছে, বইয়ে আছে, তাই আমরা দিলাম। আর হাতের কাছে যদি কেউ নরমাল ধনেপাতা পায় সেটাও দিতে পারে, যদি বিলাতি ধনেপাতা না পায়। আমার পার্সোনালি বিলাতি ধনেপাতার পছন্দ। স্মেলটা খুবই পছন্দ। দেখতে পাচ্ছেন যে বিলাতি ধনেপাতাটা দেওয়ার পরে পুরো রান্নার আমার smell-টাই- রান্নাঘরটার ঘ্রাণটাই হ্যাঁ। চেঞ্জ হয়ে গেল। আদা বাটা আদা বাটা দিব। আমরা চাইলে সবগুলো একবারে দিয়েও করতে পারি। আমি জাস্ট দর্শকের সুবিধার জন্য প্রত্যেকটা একটা ইনগ্রেডিয়েন্টস একটা একটু করে দিয়ে বলে। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে আপু আমার স্টাফিংটা। স্টাফিং ডান। আপু এখানে যে আমি কাঁকরোলটাকে ভাপিয়ে নিয়েছিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আমি 2 সাইডটা চাকু দিয়ে কেটে নিয়েছি। আর ভিতরে স্টাফিং গুলো আমি বের করব। আমি সময় স্বল্পতার জন্য অলরেডি বের করে নিয়েছি। দেখি আমি একটু। আচ্ছা, মানে চামচ দিয়ে বা চিকন যদি বের করে ছুরি নেওয়া, হয়, হ্যাঁ। বের করে ফেলা যায়। ভাপানো যেহেতু ছিল, নরম ছিল, হ্যাঁ। তো সহজেই বের আমি করা এখন গেছে। দর্শকের সুবিধার জন্য একটা বের করে দেখাচ্ছি। আপনি এই ক্ষেত্রে করবেন কি, চামচের যদি উল্টা সাইডটা নেন না, তাহলে সহজে খুব বের সহজে হয়ে যাবে। এবং খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে, নাহলে ভেঙে যাবে। ভেঙে যাবে। এত কষ্ট করে করা হচ্ছে। আপু হয়ে গেছে আমার। হয়ে গেছে, ওকে। অনেক অথেন্টিক রেসিপিতে আমি দেখেছি এই যে স্টাফিংটা থাকে না, এটাও দিয়ে দেয় না? এটাও দিয়ে দেয়। হ্যাঁ, এটাকে জাস্ট ম্যাশ করে এটা ভিতরে দিয়ে ভেতরে দেয়। দিয়ে দেয়। আমি তাই ভাবছি যে এত সময় নিয়ে যে আমরা এই যে করছি এখন, আর আমাদের দাদি নারীরা আমাদেরকে ভালোবেসে ঘন্টা ধরে খালি এগুলি করতো। ছয়টা করলাম আমরা না? হ্যাঁ আপু, আমার স্টাফিংটা হয়ে গেছে। এরপর যে আমি ডিপ ফ্রাই করব। শুনছি জি আহার চাচা। কাঁকরোলের ভেতরে পুরটা একটু বাড়তি করে দিতে হবে, তাই না? জি জি, বাড়তি করে দেওয়ার কারণে সেটা সমান সমান হবে। সমান সমান হবে। আমরা যখন এটাকে মাঝখান থেকে কেটে খাবো, 2 সাইডই জানতে সমান করে পুর পড়ে। আচ্ছা, আপু এখানে আমি ব্যাটারটাকে আগে তৈরি করে রেখেছিলাম। এখানে আমি ময়দা নিয়েছি, পানি আর হলো একটা ডিম। ওকে। সবকিছু খুব ভালো করে মিক্স করে ব্যাটার করে নিয়েছি। ময়দা, পানি আর ডিম। হ্যাঁ, কয়টা ডিম নিয়েছি আমরা এখানে? একটা ডিম নিয়েছি। ওটা ডিপেন্ড করছে, ওই যে বললাম স্টাফিং এর হ্যাঁ, উপরে stuffing এর কয়টা উপরে। করছি আমরা, কয়টা তার করছি উপরে। তার কেউ উপরে। চাইলে 2টা ডিম দিতে পারে। হ্যাঁ। এখন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমরা ডিপ ফ্রাই করব। একবার ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে তাই তো? ভাজবো। আপু তেলটা গরম হতে হতে আমি ব্যাটারটাই কাঁকরোলগুলোকে গুলিয়ে তারপরে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে রাখবো। কেউ চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারে। আচ্ছা, আগে যেহেতু ব্রেড ক্রাম্বটা ছিল না, হয়তো হাতে হ্যাঁ পেতো না। এক্স্যাক্টলি সেটাই। তাই এখন তখন টোস্টের গুঁড়া দিয়ে করেছে। আমি ছোটবেলায় দেখেছি যখন আমার মা রান্না করতো, তো মা ম্যাক্সিমাম যে ব্রেড ক্রাম্ব তখন আসলে ছিল না। আমি মাকে বিস্কিট এরকম করে গুঁড়া করে করে তারপরে বিস্কিটের পিষে গুঁড়া, টোস্টের গুঁড়ো ইউজ টোস্টের করতো। গুঁড়া, হ্যাঁ। আর এই টাইপের যে কোনো কিছুতে যখন আমরা ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া দিব, সেক্ষেত্রে একটা টিপস বলি, এটা যদি আমরা মিনিমাম 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেই, আচ্ছা। সেই ক্ষেত্রে এটা ভাজার পরে ওই যে ক্রিসপি ব্যাপারটা থাকে। ক্রিসপি ব্যাপারটা হবে আর তেল নষ্টটা কম হবে। আচ্ছা, আমার তো মনে হয় আগে কেউ মাছ মাংস না থাকলে, শুধু প্লেটে এটা থাকলে এটা হ্যাঁ। দিয়ে খেয়ে শেষ করে ফেলতো।
এই চারটা করতে থাকি। এরপর যে আমরা ভাজতে শুরু করব। এটা কি ডুবো তেলে এভাবে ভাজতে হ্যাঁ, হবে না? ডুবো তেলে ভাজতে হবে। যেহেতু আগে আমরা এটাকে ভাপিয়ে নিয়েছিলাম, ভিতরে এটা খুব বেশি ভাজতে হবে না, হালকা লাল হ্যাঁ। হলেই হয়তো নামিয়ে নিতে হবে। আবার স্টাফিংটাও আমাদের কুক করা কুক আছে। করা আছে। আপু আমাদের ফ্রাইটা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলি। ওকে, তেলটা একটু সরিয়ে, কেউ চাইলে টিস্যু দিয়েও নিতে পারে, টিস্যু দিয়ে দিতে যেন পারে। তেলটা অ্যাবজর্ব করে ফেলে। আগে তো আর টিস্যু ছিল না, টিস্যুর বহুল ব্যবহার আগে হতো না। হতো না। সেক্ষেত্রে দেখা যেত আমাদের মা পুরাতন পেপারের, হ্যাঁ, পেপার দিয়ে আর কি, পেপার দিয়ে রাইট করতো। রাইট রাইট। কারণ আগে তো দোকানে যখন সিঙ্গারা বা কিছু বিক্রি করতে হলো তো ওই পেপারে মুড়িয়ে দিত আর কি। এখন আপু আমি পরিবেশন করে ফেলি। পরিবেশনে যাওয়ার আগে আমি একটু বইটা চেক করি। অবশ্যই আপু। দেখে আসি যে কাঁকরোলের দোলমা ভাজা কেমন লাগছে দেখে। আমি আগে কাঁকরোল পছন্দ করতাম না, কিন্তু এ জাতীয় রান্না খাওয়ার পর আর অপছন্দ করে থাকতে পারলাম না। আসলে রান্নার কৌশল একটা ফ্যাক্ট। অবশ্যই অবশ্যই, রান্নার কৌশল অনেক বড় একটা বিষয়। ওয়াও, কি সুন্দর, নাইস। দেখতে কিন্তু ভীষণ সুন্দর না? জি আপু। এতেও একই রকম মজা হবে আশা করছি। একটু টমেটো দিয়ে দিচ্ছি, লেটুস, লেটুস, আর যাবে নর্মাল যে ধনেপাতা সেটা। সেটা। আপু তৈরি হয়ে গেল আমার কাঁকরোলের দোলমা ভাজা। থ্যাংক ইউ সো মাচ। এই যে ওয়েলকাম আপু। তৈরি হয়ে গেছে কাঁকরোলের দোলমা ভাজা, একটুখানি নড়ে গেছে, আমি একটু ঠিক করে দেই। এই যে, বাহ, খুব সুন্দর। দর্শক, তৈরি হয়ে গেছে সুস্বাদু কাঁকরোলের দোলমা ভাজা। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হলো। প্রস্তুত প্রণালী। কাঁকরোলের দোলমা ভাজা রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: কাঁকরোল 6টি, কোরানো নারিকেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, পোস্তদানা 1.5 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, বিলেতি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, ময়দা 3 টেবিল চামচ, ডিম 1টি, তেল ভাজার জন্য 1.5 কাপ, বিস্কুটের গুঁড়া 1 কাপ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো। কাঁকরোলের দোলমা ভাজা রান্না শুরুতে পুর তৈরি করে নিতে পারেন। সেজন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে 1 কাপের 4 ভাগের 3 ভাগ কোরানো নারিকেল, সাথে 1.5 চা চামচ পোস্তদানা, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ এবং আধা চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে পুর তৈরি করে নিন। এখন আগে সিদ্ধ করে রাখা কাঁকরোলের এক পাশে মুখ কেটে ধারালো ছুরি বা চা চামচ দিয়ে ভেতরের শাঁস কুড়ে সাবধানে বের করে নিন। এবার কাঁকরোলের খোলে নারিকেলের পুর খুব ভালো করে উঁচু করে ভরতে হবে, যেন কোটা কাঁকরোলের মতো দেখা যায়। এখন চুলায় একটি কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে গরম করুন। তেল গরম হতে হতে ময়দা, ডিম ও সামান্য লবণ এবং পানি সহযোগে তৈরি করে রাখা গোলার মধ্যে কাঁকরোল ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। তেল গরম হলে কাঁকরোল ডোবানো তেলে বাদামি রং করে ভেজে নামিয়ে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন সবজির ভিন্নধর্মী রেসিপি কাঁকরোলের দোলমা ভাজা। দুটো রেসিপি আমার সামনে রেডি। একটা হচ্ছে আমাদের মুরগির দো পেঁয়াজা এবং আরেকটা কাঁকরোলের দোলমা ভাজা। আর চাচা, হ্যাঁ শুরু করবো নাকি খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আচ্ছা, আমি আপনাকে সার্ভ করে দিই। এত কষ্ট করে আপনি যেহেতু রেঁধেছেন, নাহলে কেমন দেখায় জিনিস। থ্যাংক ইউ আপু। এই যে, এখন আমরা কোনটা দিয়ে আগে শুরু করব? ফ্রাই। ফ্রাই দিয়েই না? হ্যাঁ। কাঁকরোলের দোলমা ভাজা।
আর এইটা আমার জন্য। আর বাকি দুটো কি আহারটার জন্য? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। এখানে তার জোর বেড়ে যায়। হ্যাঁ, খাবারের ব্যাপারে প্রথমেই বলেছিলাম যে আমি এটা খাইনি আগে, পটলের দোলমা ভাজা। এটা খেয়ে আগে দেখি কেমন হয়েছে। মজা। মজা, হ্যাঁ আসলেই মজা। মানে ভাবছি এখন পটল টটল বাদ দিয়ে হয়তো কাঁকরোলের দোলমা ভাজা খাওয়া শুরু করব। এবং দর্শক দেখছে, দর্শক তো ট্রাই করবে, আমিও আশেপাশের মানুষকে বলবো যে ওয়াই নট কাঁকরোলের দোলমা ভাজা। ভীষণ মজার, মজা হয়েছে। লবণটা পারফেক্ট হচ্ছে। লবণ পারফেক্ট না হলে আসলে রান্নার খাবার taste মজা আসে হয় না। নারকেলের একটা ফ্লেভার flavor পাচ্ছি। আছে। হ্যাঁ, খুব মজা, খুব মজা, ফ্যান্টাস্টিক। সাথে পোস্তদানা, তারপরে ধনেপাতা, ধনেপাতা, বিলাতি ধনেপাতাটা পুরো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আলাদা 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 নর্মাল ধনেপাতা থেকে বিলাতির টেস্টটা মনে হয় একটু আলাদা। একটু ডিফারেন্ট আসে। এবার যাচ্ছি হচ্ছে আমরা আমাদের মুরগির দো পেঁয়াজা। মাছের দো পেঁয়াজা দর্শক সবসময় খায়, এখন খাবে মুরগির দো পেঁয়াজা। দেখেই বোঝা যাচ্ছে মশলাগুলো ভালো মতোই একেবারে ভেতরে ঢুকেছে। হ্যাঁ, ইভেন রংটা খুব সুন্দর হয়েছে। মজা মজা, মানে মাছের দো পেঁয়াজা এক জিনিস, মুরগিরটা দো পেঁয়াজা আরেক এক- জিনিস। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার কাছে এখন মুরগিটা খেতে বেশি ভালো ভালো লাগে। লাগছে। আর মানে পেঁয়াজটা যে আমি অনেক বেশি ইউজ করেছি, পেঁয়াজের একটা স্ট্রং ফ্লেভার আসছে কিন্তু। দো পেঁয়াজা যেহেতু একটু বেশি দিতে হয় না হ্যাঁ। সব সময়। তারপরে বেরেস্তা প্রথমে একবার মেরিনেশনের সময়, হ্যাঁ, পরে আবার কম বেরেস্তা, নামানোর আগে হ্যাঁ। বেরেস্তা। আপনার করা হয় বাসায় এই মুরগির দো পেঁয়াজা? হ্যাঁ, করা হয়। বাচ্চা আছে, বাচ্চাকে তো খাওয়াতেই বাচ্চা, হয়। আমার বাচ্চা আসলে মাংস খেতেই বেশি পছন্দ করে। বাচ্চারা কেউই মাছ খেতে চায় না। হ্যাঁ, মাছ খেতে চায় না। So, আর সবজি তো খাই না বাচ্চারা। এই যে এভাবে স্টাফিং করে ভেতরে চিকেন হ্যাঁ, দিয়ে চিকেন খাইয়ে দিয়ে দিবেন, খাই দিব। তাহলেই হয়ে যাবে। দর্শক, খাওয়ার পর্ব চলবে আরো কিছুক্ষণ। ফিরবো যখন, তখন থাকবে আমাদের সাথে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। খেলবো দুজনের সাথে। আমাদের দুজন আছেন পার্টিসিপেন্টস। এখন দেখা যাবে দুজনের মধ্যে কে জেতে, এবং যে জিতবে সে কিন্তু পেয়ে যাবে রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার এবং ভীষণ কাজের একটা জিনিস। মোট প্রশ্ন করবো শুনছি এখন 9টা। 9টার মধ্যে 6টা হচ্ছে খাদ্য এবং পুষ্টি বিষয়ক, যে ব্যাপারে আপনার অনেক জ্ঞান আছে, আর আমাদের আর জ্ঞানী আহারটা তো আছেনই। আর বাকি 3টা প্রশ্ন করব আমি আমাদের এই রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বইটাকে কেন্দ্র করে। ঠিক আছে, যাচ্ছি। প্রথম প্রশ্ন, ভিয়েতনামের বিখ্যাত স্যুপ কোনটি? ও দুজন একই সাথে উত্তর দিয়েছে, সো পয়েন্টস ভাগাভাগি হয়ে গেল। পরের প্রশ্ন, স্পেনের বিখ্যাত ভাতের পদ কোনটি? পায়লা। হ্যাঁ, পায়লা। ইয়েস, দুজনেই সঠিক, বা দ্রুত দিয়েছেন বলে আপনাকে আমি পয়েন্টস দিচ্ছি। পেরুর বিখ্যাত সামুদ্রিক খাবার কোনটি? সেভিচে। হ্যাঁ, এটা কাঁচা মাছ সেভিচে। লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়। সঠিক উত্তর। চিতল মাছের বিখ্যাত পদ কোনটি? চিতল মাছের কোফতা কোফতা। বা মুইঠা বলে। মুইঠা বলে, কোফতা আমরা বলে। কোফতা নামেই পরিচিত। মানে কোফতাই। খুব মজা। টিকিয়া বা শামী কাবাব কোন উপাদানে তৈরি হয়? এটা হলো মাংস প্লাস হলো ডাল ডাল বাটা বাটা। আর মাংস। এটা মিক্সড করে তারপরে তেল দিয়ে ভাজতে হয়। হ্যাঁ, ঠিক বলেছো সেরা রাঁধুনি। সঠিক উত্তর, তাই পয়েন্ট। বাংলাদেশে পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে কোন ইলিশ মাছ। পদ? অবশ্যই পয়লা বৈশাখ মানে মানে অবশ্যই যদি পান্তা ভাতের কথা বলা হয়েছে, ইলিশ মাছ থাকবে আর বিভিন্ন টাইপের ভর্তা থাকবে। সঠিক উত্তর দিয়েছে আর চাচা, কি মনে হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছে। ওকে, পয়েন্ট সবগুলি হচ্ছে পেয়ে যাচ্ছে আমাদের সঞ্চি আপু। এখন যাচ্ছি পরের 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্ন আমাদের এই বই রিলেটেড। ওকে, আচ্ছা, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী মাংসের ডালচা রেসিপিতে কোন অংশের মাংস সিনার ব্যবহার? মাংস। হ্যাঁ, সিনার মাংস। আহা, কত কিছু জানে, যে প্রশ্নের আগে সে বুঝে যাচ্ছে আমি কোন প্রশ্ন করতে আমি যাচ্ছি। যদি উত্তর আগে না দিই তাহলে তাহার চাচা দিবে, আর আহার ওই চাচা জন্য আগে point- থেকে পয়েন্ট পেয়ে গেলে সে আমাদের আজকে হ্যাম্পার আমি নিয়ে চলে যাবে। গিফটটা পাবো না। বেটার আগে বলে ফেলি। ধোকার ডালনা রেসিপির প্রধান উপকরণ মটরের কি? ডাল। মটরের ডাল। ওকে ওকে, দোকলা মানেই তো মটরের মটর ডাল। মটর মটর। জিহবার ভিন্দালু রেসিপিটি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইয়ের কোন অংশের অন্তর্ভুক্ত? অবশ্যই মাংসের, যেহেতু মাংস। জিহ্বা। জিহ্বা আছে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই। সঠিক উত্তর দিয়েছেন আমাদের সঞ্চি আপু, এবং সঠিক উত্তর দিয়ে উনি পেয়ে গেছেন রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। Thank ভীষণ you, আপু। কাজের জিনিস, আমি জানি অবশ্যই। এগুলি সবার রান্নাঘরে থাকে, আপনার হ্যাঁ। রান্নাঘরেও আছে, নতুন ভাবে যুক্ত হলো। অবশ্যই, থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপনাকে, দুটো মজাদার রেসিপি আমার দর্শকদের সাথে শেয়ার করেছেন আপনি। আপনি ভালো থাকবেন, আশা করি আপনাকে আবার পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহার চাচাকে বিশেষভাবে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ শুনছি।
আমাকে ঐতিহ্যবাহী 2টা রান্না খাওয়ানোর জন্যে। ঠিক আছে আহার চাচা, ভালো থাকবেন। দেশে এবং বিদেশে যত রকম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মশলা রয়েছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো আমরা আমাদের এই সেগমেন্টে। এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। চলুন দেখে আসি আজকে কোন স্পাইস সম্পর্কে আমরা জানবো। মশলা না হয়েও যে উপাদানটি বাঙালি রান্নায় অনেকটা মশলার মতোই ব্যবহার হয়, সেটি সরিষার তেল। আমাদের রান্নার স্বাদ পুরোটাই বদলে দেয় এটি। রান্নায় সরিষার তেলের ব্যবহার শুরু হয়েছিল প্রায় 3000 বছর আগে, সিন্ধু সভ্যতার সময় থেকে। বাংলার রান্নাঘরে এটি প্রবেশ করেছে 1000 বছরেরও বেশি আগে। সরিষার তেল তরকারিতে যোগ করে এক তীক্ষ্ণ জীবন্ত ঝাঁঝ। ইলিশ ভাজা থেকে শুরু করে বিভিন্ন ভর্তা, আচারে সেই গন্ধটায় বাংলার রান্নার পরিচয়। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। তবে ইউরিক অ্যাসিড নামক এক প্রকার ফ্যাটি অ্যাসিডও আছে এই তেলে, যেটি হৃদযন্ত্রে চর্বি জমাট বাঁধতে কাজ করে। সে কারণে অতিরিক্ত ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। তাই পরিমিত ব্যবহারই বুদ্ধিমানের কাজ। তাহলে সরিষার তেল কি মশলা? হয়তো না, কিন্তু এটি আমাদের রান্নার আত্মা। দর্শক, কুইজ থাকবে আপনাদের জন্য। যিনি এই কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি পেয়ে যাবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইটি। জানাবো আজকের কুইজ, তবে তার আগে জানবো গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, নারিকেলের দুধে লাউ শাক রান্নায় কোন মাছ ব্যবহার করা হয়েছে? BOR 9A ইলিশ মাছ, BOR 9B চিংড়ি মাছ। সঠিক উত্তর BOR 9B চিংড়ি মাছ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন দক্ষিণ খান ঢাকা থেকে হাসিনা আক্তার। অভিনন্দন আপনাকে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেবার জন্য। দর্শক, এবার আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, মুরগির দো পেঁয়াজা রান্নায় মাংস কিভাবে ব্যবহার করা হয়েছে? BOR 10A ছোট টুকরো, BOR 10B আস্ত মুরগি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 10A অথবা BOR 10B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই পর্ব থেকে। দেখা হবে আগামী পর্বে। থাকবো আমি, থাকবেন আহার চাচা এবং সেই সাথে থাকবেন একজন সেরা রাঁধুনি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।